গল্পের শুরুতেই আমরা দেখি দুজন পুলিশ অফিসার একজন মৃত মানুষের পিছু ধাওয়া করেছে। ঘন্টার পর ঘন্টা ধাওয়া করার পর অবশেষে তারা তাকে ধরে ফেলে এবং সোনার টুকরোয় ভর্তি সুটকেসটি ফেরত দিতে বলে। কিন্তু লোকটা মোটেও সহযোগিতা করছিল না। সে পুরো দুনিয়ার কাছে নিজের আসল পরিচয় লুকিয়ে রাখতে রাখতে ক্লান্ত হয়ে পড়েছিল। এর পরপরই সে তার মানব রূপ ছেড়ে নিজের আসল রূপে ফিরে আসতে শুরু করে। আমরা দেখি মানুষের চামড়ার নিচে লুকিয়ে থাকা এটি ছিল এক বিপদজনক দানব। পরের মুহূর্তেই সে দুই পুলিশ অফিসারের উপর হামলা চালিয়ে সেখান থেকে পালিয়ে যায়। দুই পুলিশ আবারও তার পিছু নেয় এবং তাকে লক্ষ্য করে একটা গুলিও চালায়, যা সরাসরি তার শরীরে আঘাত করে। কিন্তু আঘাত লাগা সত্ত্বেও সে দৌড়াতে থাকে। অনেকক্ষণ যাবৎ তাড়া করার পর অবশেষে দানবটি তাদের হাত থেকে ফসকে পালিয়ে যায়। নিক নামের অফিসারটি তাকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করেছিল, কিন্তু গুলি করার আগেই একটা গাড়ি এসে তাকে উড়িয়ে নিয়ে চলে যায়। ফিরে আসার পর উভয়কেই তাদের সিনিয়রদের কাছ থেকে প্রচুর সমালোচনার মুখোমুখি হতে হয়, কারণ তারা ভর দুপুরে রাস্তার মাঝখানে একটা দানবকে উলঙ্গ অবস্থায় ছেড়ে দিয়েছিল। আজকের এই ঘটনার খবর বিশ্বের প্রতিটি নিউজ চ্যানেলে দাবানলের মতো ছড়িয়ে পড়ছিল। এখন সাধারণ মানুষও জেনে গেছে তাদের মধ্যেই দানবরা বসবাস করে। যেহেতু আজকে নিক প্রথম কাজে যুক্ত হয়েছে, তাই তাকে কেবল একটি সতর্ক বার্তা দিয়ে ছেড়ে দেওয়া হয়। কিন্তু তার পার্টনার রয়ের প্রতি কোনো দয়া দেখানো হয়নি। তার চাকরির মেয়াদ আরো 50 বছরের জন্য বাড়িয়ে দেওয়া হয়, যার অর্থ ছিল এখন আগামী 50 বছর এখানেই তার কাজ করতে হবে। এই বিভাগের বিশেষত্ব ছিল এখানে শুধুমাত্র সেই সব মানুষই কাজ করত যারা ইতিমধ্যেই মৃত, অর্থাৎ সেখানে উপস্থিত প্রতিটি ব্যক্তি বাস্তব জগতে মারা গিয়েছিল। নিকো মাত্র 3 দিন আগেই মারা গেছে। অন্যদিকে তার পার্টনার রয় মারা গিয়েছিল প্রায় 200 বছর আগে। মারা যাওয়ার আগে নিক একজন সৎ পুলিশ অফিসার ছিল। সবাই তার সাহসিকতা এবং সততার উদাহরণ দিত। লোকে বলতো এই পুরো বিভাগে নিকের মতো সৎ আর কেউ হতে পারে না। তার সততা তাকে একজন ভালো মানুষ বানিয়েছিল ঠিকই, কিন্তু এসব করে সে টাকা উপার্জন করতে পারছিল না। নিম্ন পদের অফিসাররা ঘুষ নিয়ে নিজেদের জন্য বিলাসবহুল বাড়ি বানিয়ে ফেলেছিল, কিন্তু নিক তখনও সেই একই ছোট বাড়িতেই বাস করছিল। নিকের ইচ্ছে ছিল জীবনে বড় কিছু করার, আর একদিন ঈশ্বর তার কথা শুনলেন। একদিন এক বড় ড্রাগ লর্ডের কারখানায় অভিযান চালানোর সময় সে এবং তার বন্ধু কেভিন সেখানে প্রচুর সোনা পড়ে থাকতে দেখে। পুলিশের রেকর্ডে সেই সোনার কোনো উল্লেখই ছিল না। এর অর্থ হলো তারা যদি এটি চুরিও করে তবে কেউই কিছু জানতে পারবে না। মনে হচ্ছিল যেন ঈশ্বর নিজে হাতে তাদের প্রতি দয়ালু হয়েছেন। এরপর তারা দুজন সেই সোনা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। কেভিন তার সোনার অংশ বাড়িতে নিয়ে যায়, আর নিক সেই সোনাগুলো নিজের বাড়ির পেছনের বাগানে লুকিয়ে রাখে। সেই জায়গার উপর একটা কমলা লেবুর গাছও রোপণ করে দেয়, যাতে কেউ সন্দেহও না করে। পরের দিন যখন সে ঘুম থেকে ওঠে, তখন তার কাছে এই সবকিছু একটা স্বপ্নের মতো মনে হচ্ছিল, কারণ সে এর আগে কখনো এত বড় চুরি করেনি। কিন্তু যখন সে লাগানো সেই কমলা লেবুর গাছটি দেখতে পায়, তখন সে বুঝতে পারে এটি কোনো স্বপ্ন ছিল না, এর নিচে সত্যি স্বর্ণ চাপা দেওয়া আছে। সে তার স্ত্রী জুলিয়াকে জিজ্ঞেস করে, তুমি কি চাও না আমাদের একটা বড় বাড়ি হোক, একটা দামি গাড়ি হোক? কিন্তু জুলিয়া অন্য মেয়েদের মতো ছিল না। সে টাকার চেয়ে শান্তি এবং সততাকেই বেশি মূল্য দিত। নিক তার বন্ধু কেভিনের প্রলোভনে পড়ে চুরি তো করে ফেলেছিল, কিন্তু চুরি করার পর থেকে নিকের মনে ভীষণ অনুশোচনা হচ্ছিল। তাই নিক সিদ্ধান্ত নেয় তার স্বর্ণের অংশ পুলিশ বিভাগে জমা দিয়ে দেবে, যাতে তার উর্দিতে অসততার কোনো দাগ না লাগে। কেভিন তাকে বোঝায় এই সোনার মালিকরা কোনো নিষ্পাপ লোক নয়, আমরা শুধু আমাদের কাজ করতে গিয়েছিলাম। আমরা কি আর জানতাম সেখানে সোনা আমাদের কপালে এসে জুটবে? সে নিককে প্রতিশ্রুতি দেয় যে তার ভয় পাওয়ার কিছুই নেই, সে নিজেই সবকিছু সামলে নেবে। কিন্তু নিকের ধরা পড়ার কোনো ভয় ছিল না। সে কেবল তার স্ত্রীর চোখের দিকে তাকাতে পারছিল না। এরপর কেভিন বলে, নিক তুমি ঠিকই বলেছ, আমাদের এই সোনা ফেরত দেওয়া উচিত। কিন্তু তার কণ্ঠে হতাশা স্পষ্ট ছিল, কারণ তার বহুদিনের স্পিডবোট কেনার স্বপ্নটি এক মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যেতে বসেছে। নিক বলে, দেখো তোমার চিন্তা করার কোনো দরকার নেই, আমি তোমার দিকে আঙুল তুলছি না, তোমার যা ইচ্ছা তুমি করতে পারো, আমি শুধু আমার অংশটা পুলিশকে দিয়ে দেব। কিন্তু একজন ভালো বন্ধু হিসেবে কেভিনও তার সোনার অংশ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা দুজন যখন কথা বলছিল, তখনই তারা জানতে পারে তারা যে ড্রাগ লর্ডকে খুঁজছিল তাকে শহরের বাইরে একটা পরিত্যক্ত গুদামে দেখা গেছে। এরপর নিক পুরো পুলিশ বাহিনীকে সাথে নিয়ে তাকে ধরার জন্য রওনা দেয়। তবে এই কাজটি এত সহজ ছিল না, কারণ এই লোকটি ছিল বোস্টনের সবচেয়ে বড় ড্রাগ ডিলার এবং সেই মুহূর্তে তার সাথে 30 জনেরও বেশি লোক উপস্থিত ছিল। নিক তার টিমকে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেয়। এরপর তারা দরজা ভেঙে গুদামের ভেতরে প্রবেশ করে। কেভিন তাকে একটু সাবধান থাকতে বলে। তখনই কার্টেলের লোকেরা তাদের উপরে গুলি চালাতে শুরু করে। নিক ড্রাগ লর্ডকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে দেখে তার পিছু নেয়, কিন্তু এই সময় সে নিজেই মৃত্যুর হাত থেকে অল্পের জন্য রক্ষা পায়। নিক যখন উপরে আসে, তখন সে দেখে ড্রাগ লর্ড জানালা দিয়ে নিচে লাফ দিয়েছে। নিক যখন ব্যাকআপের জন্য কল করতে যাচ্ছিল, ঠিক তখনই কেভিন দরজা ভেঙে ভেতরে ঢোকে। তারা দুজন একসঙ্গে বহু মিশন সম্পন্ন করেছিল,
কিন্তু এবার কেভিনের আচরণ কিছুটা অস্বাভাবিক লাগছিল। সে নিককে বলে, নিক, আমি তোমাকে এই সোনা ফেরত দিতে পারবো না। বেচারা নিক ভেবেছিল সে হয়তো মজা করছে, কিন্তু পরের মুহূর্তে সে নিককে গুলি করে দেয়। গুলি লাগার সাথে সাথেই নিক সরাসরি মাথা নিচু করে মাটিতে পড়ে যায়। কিছু সময় পর যখন তার জ্ঞান ফেরে তখন সে বিশ্বাসই করতে পারছিল না যে সে এখনো বেঁচে আছে, কারণ এত উপর থেকে পড়ার পর তো কারো বেঁচে থাকার কথা নয়। তারপর নিক তার চারপাশে অদ্ভুত কিছু অনুভব করে। হঠাৎ বাতাস বয়ে যাওয়া বন্ধ হয়ে যায় এবং তার চারপাশের মানুষজন পুরোপুরি জমে যায়। নিকের বুঝতে বেশি সময় লাগেনি যে সে মারা গিয়েছে এবং তার আত্মা এখন অন্য একটা জগতে চলে এসেছে। বাইরে বেরিয়ে এসে সে দেখতে পায় পুরো পৃথিবী যেন থমকে আছে। এরপর সে নিজের মাথার উপরে মেঘের এক অদ্ভুত বলয় তৈরি হতে দেখে। সেই জিনিসটি নিককে নিজের দিকে টানতে শুরু করে। এইসব দেখে নিক ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু মেঘ পার হওয়ার সাথে সাথেই নিক এক ভিন্ন জগতে পৌঁছে যায়। নিক দেখে তার মতো লাখ লাখ মানুষ বিভিন্ন পোর্টাল থেকে বের হয়ে অন্য পোর্টালে যাচ্ছে। নিক কিছু বুঝে ওঠার আগেই এক পলকে অন্য কোথাও পৌঁছে যায়। সে নিজেকে একটা সাদা রঙের অফিসে দেখতে পায়, যেখানে তার সামনে একটা মেয়ে বসেছিল। মেয়েটি নিজের নাম মেরি বলে পরিচয় দেয় এবং জানায় ভয় পাওয়ার কোনো কারণ নেই। সে বলে, তুমি এখন যে চেয়ারে বসে আছো, কয়েক বছর আগে আমিও ঠিক সেই চেয়ারেই বসেছিলাম। নিক তখন বুঝতে পারে সে মৃত, আর এখন যে জায়গায় রয়েছে সেখানে থাকার জন্য তাকে একজন ভালো মানুষও হতে হবে, অন্যথায় এই লোকেরা তাকে নরকে পাঠিয়ে দেবে। মেরি বলে, তোমার ব্যাপারে সবকিছু এই ফাইলে লেখা আছে। তুমি একজন সৎ অফিসার ছিলে, কিন্তু শেষ মুহূর্তে তুমিও লোভের বশে অসততা করেছো, যার জন্য তোমাকে অবশ্যই শাস্তি পেতে হবে। নিক জানতে পারে সে যদি তাদের বিভাগে যোগ দেয় তবে সে এই শাস্তি এড়াতে পারবে। তার কাজ ছিল এইসব আত্মাদের খুঁজে বের করা যারা শাস্তি এড়াতে পালিয়ে গেছে। এই বিভাগটি পলাতক আত্মাগুলোকে তাদের নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেয়। নিক যখন জানতে পারে যে তাকে নিচে গিয়ে পলাতক আত্মাদের বন্দী করতে হবে, তখন সে অবিলম্বে এই কাজে রাজি হয়ে যায়, কারণ এভাবে সে জুলিয়ার সাথেও দেখা করতে পারবে। সে বিভাগে যোগ দেওয়ার সাথে সাথেই তার বুকে একটি ব্যাজ মুদ্রিত হয়ে যায়, যা তাকে অন্যদের চেয়ে আলাদা করে তোলে। এরপর মেরি তাকে এমন একটা অফিসে নিয়ে যায় যেখানে সব মৃত মানুষের ফাইল রাখা ছিল। সে নিককে বলে, যেসব আত্মারা শাস্তি এড়িয়ে পালায় তারা পৌঁছতে পৌঁছতে একসময় বিপজ্জনক দানবে পরিণত হয়। একজন মানুষ যত বেশি খারাপ কাজ করেছে সে নিচে গিয়ে তত বেশি শক্তিশালী দানব হয়ে ওঠে। তাকে দেখতে সাধারণ মানুষের মতোই লাগে, কিন্তু আমাদের ছাড়া আর কেউই জানে না সে আসলে একটা দানব। আর আইপিডি না থাকলে পুরো পৃথিবী মৃতদের দখলে চলে যেত, আর তখন মানুষ ও দানবদের মধ্যে পার্থক্য করাটাও অসম্ভব হয়ে পড়ত। নিক আরও জানতে পারে এখানে প্রতিদিন প্রায় 500 মানুষ মারা যায়, যা এই বিভাগের পক্ষে সামলানো কঠিন হয়ে পড়ে। সেজন্যই তাদের প্রতিনিয়ত নতুন মানুষের প্রয়োজন হয়। এর মধ্যেই একটা দানব তার সামনেই পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু রয় নামের এক অফিসার তাকে গুলি করে দেয়। এসব আচরণের কারণে আরআইপিডির কোনো অফিসারই তাকে পছন্দ করত না। মেরি তাকে তার নতুন পার্টনারের সাথে পরিচয় করিয়ে দেয়, কিন্তু রয় একাকী কাজ করতে পছন্দ করত। সে নিকের সাথে কাজ করতে সরাসরি মানা করে দেয়, কিন্তু মেরি এবার তাকে কোনো বিকল্প দেয়নি, কারণ এটি উপর থেকে আসা আদেশ ছিল যা তাকে মানতেই হতো। নিক তার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, কিন্তু অহংকারী রয় সঙ্গে সঙ্গে নিজের হাত গুটিয়ে নেয় এবং বলে, তুমি যদি আমার পার্টনার হতে চাও তবে তোমাকে তার যোগ্য হয়ে দেখাতে হবে। রয় আগামী 24 ঘন্টা নিকের উপর নজর রাখবে, যাতে বোঝা যায় সে পার্টনার হওয়ার যোগ্য কিনা। এরপর তারা দুজন একটা টয়লেটে যায়। রয় ফ্লাশ চাপ দেওয়ার সাথে সাথেই তারা আবারও মানব জগতে পৌঁছে যায়। সে নিকে তার নিজের শেষকৃত্যে নিয়ে যায়, যাতে নিক এই বাস্তবতাকে মেনে নিতে পারে যে সে সত্যিই মৃত। নিক লক্ষ্য করে কেভিনও সেখানে উপস্থিত রয়েছে এবং সবার সামনে দুঃখী হওয়ার ভান করছে। রয় বলে, অন্তত তোমাকে তো কবর দেওয়া হচ্ছে। লোকে আমাকে মেরে মরুভূমিতে ফেলে দিয়েছিল, যেখানে ঈগল আমাকে খুবলে খুবলে টুকরো টুকরো করে খেয়েছে। এদিকে নিক জুলিয়াকে এই অবস্থায় দেখে নিজেকে আর সামলে রাখতে পারে না। সে ছুটে গিয়ে তাকে জানাতে চায় যে সে এখনো বেঁচে আছে, কিন্তু আশ্চর্যের বিষয় ছিল জুলিয়া তাকে চিনতেই পারছিল না। সে তাকে একজন অপরিচিত লোক ভেবে চোখ ফিরিয়ে নেয়। নিক তার এই অবস্থার জন্য কেভিনকে দায়ী করে। সে রাগে কেভিনের উপর হামলা করার চেষ্টা করে, কিন্তু পুলিশ তাকে ধরে বাইরে ফেলে দেয়। নিক রয়কে জিজ্ঞেস করে, জুলিয়া কেন আমাকে চিনতে পারলো না? জবাবে রয় তাকে বলে, এখন আর তাদের কাছে তুমি আগের মতো লাগো না, এমনকি তোমার চেহারা এবং কণ্ঠস্বরও আর আগের মতো নেই। তুমি যদি তাদের বোঝানোর চেষ্টাও করো তবে সবকিছু আরো জটিল হয়ে যাবে। এক কথাই এটি আমাদের নিজেদের মঙ্গলের জন্যই তৈরি করা একটি নিয়ম। তুমি যতই চেষ্টা করো না কেন, ঈশ্বর কখনোই তোমাকে এই মানুষদের কাছে তোমার সত্য প্রকাশ করতে দেবেন না। নিক জানতে চায় তাকে দেখতে এখন কেমন লাগছে। এরপর রয় তাকে তার আইডি কার্ড দেখায়। আইডি কার্ড দেখে নিক জানতে পারে সে একজন 80 বছর বয়সী চীনা বৃদ্ধের রূপ পেয়েছে, আর এই কারণেই জুলিয়া তাকে চিনতে পারছিল না। এরপর নিক রয়কে তার নিজের রূপের ব্যাপারে জিজ্ঞেস করে। জবাবে রয় তাকে নিজের আইডি দেখায়। আইডি দেখে নিক অবাক হয়ে যায়, কারণ ঈশ্বর রয়কে একজন সুন্দরী নারীর রূপ দিয়েছিলেন। কেবল তারা দুজনেই
একে অপরের আসল চেহারা দেখতে পারত। অন্যদের পক্ষে তাদের প্রকৃত রূপ দেখা সম্ভব ছিল না। রয় তার এক তথ্যদাতার কাছ থেকে এমন এক দানবের খবর পায় যে বছরের পর বছর ধরে শহরে লুকিয়ে আছে। রয় নিককে বলে, দানবদের মুখ থেকে সত্য বের করা একটা কঠিন কাজ, তবে আমরা তাদের চিহ্নিত করতে পারি। তাদের শরীর থেকে এক অদ্ভুত গন্ধ বের হয় এবং তাদের পচা আত্মা চারপাশে সবকিছুকে কলুষিত করে তোলে। তারা যতই সামনের দিকে এগোচ্ছিল, নিক সেই গন্ধ পেতে শুরু করে। নিক লক্ষ্য করে দানবটি যে অ্যাপার্টমেন্টে থাকে তার চারপাশের জিনিসপত্র মারাত্মকভাবে পচে গেছে, যা কেবল তারাই দেখতে পাচ্ছিল। নিক দরজায় নক করতেই যাচ্ছিল, কিন্তু রয় তাকে থামিয়ে দেয়। সে বলে, দরজার ওপারে তোমার জন্য কে অপেক্ষা করছে সে সম্পর্কে তোমার কোনো ধারণা নেই, তাই আমি আগে ভেতরে যাব। তারা দরজায় নক করার সাথে সাথেই দানবটি তার মানব রূপে তাদের সামনে হাজির হয়। এমন ভান করে যেন সে কিছুই জানে না। রয় বলে, আমাদের সন্দেহ হচ্ছে তুমি মৃত, আমাদের ভেতরে গিয়ে পরীক্ষা করতে হবে। স্ট্যানলি সহযোগিতা করতে রাজি ছিল। সে বলে, আপনাদের কোনো ভুল হচ্ছে, আপনারা চাইলে আমার পালস চেক করতে পারেন। কিন্তু রয়ের কাছে সত্য বের করার অন্য একটা উপায় ছিল। সে তার সামনে বসে তন্দুরি চিকেন খেতে শুরু করে এবং নিককে তাকে কিছু প্রশ্ন করতে বলে। স্লিপে লেখা সবগুলো প্রশ্নই ছিল খাবার সম্পর্কিত, যা ছিল ওই দানবদের সবচেয়ে বড় দুর্বলতা। একবার যদি তার পালস ধরে ফেলা যায়, তবে সে স্বয়ংক্রিয়ভাবেই তার আসল রূপে ফিরে আসবে। স্ট্যানলির ক্ষেত্রেও ঠিক তাই ঘটে। খাবারের সুবাস তাকে দানবে পরিণত করে। রয় নিককে গ্রেফতার করতে বলে, কিন্তু নিক ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। কোনো মতে সে সাহস করে তাকে হাত কড়া পরানোর চেষ্টা করে, কিন্তু দানবটির একটি নয় বরং অনেকগুলো হাত ছিল, যার ফলে নিককে বেশ বেগ পেতে হচ্ছিল। সুযোগ পেয়ে দানবটি তাদের উপর আক্রমণ করে জানালা দিয়ে বাইরে লাফিয়ে পড়ে। সে যেভাবে নিচে পড়েছিল, নিক ভেবেছিল হয়তো মারা গেছে, কিন্তু সে আবারও উঠে দাঁড়ায়। রয়ও নিককে সাথে নিয়ে লাফ দেয় এবং এখানে আমরা জানতে পারি তারা যাই করুক না কেন, তারা আর মরতে পারবে না। যদিও তারা ব্যথা অবশ্যই অনুভব করবে। সেই দানবটি মুখে কিছু একটা চেপে ধরে পালানোর চেষ্টা করছিল, কিন্তু এবার নিক তাকে ধরে খুব মারধর করে, যার ফলে সে তার মুখে চেপে রাখা সবকিছু উগরে দেয়। নিক দেখে এটি সেই একই সোনা টুকরো যা সে ড্রাগ লর্ডের কাছ থেকে চুরি করেছিল। রয় দানবটিকে মেরে ফেলে, কিন্তু নিকের কাজের পদ্ধতিতে সে মোটেও খুশি ছিল না। সে তার রিপোর্টে নিকের বেশ কিছু নম্বর কেটে দেয়, যা নিককে ক্ষিপ্ত করে তোলে। এরপর নিক দানবটিকে তুলে একটা চলন্ত ট্রাকের সামনে ফেলে দেয়। অফিসে পৌঁছানোর পর রয় তার উপর খুব রেগে যায়, কারণ এই ঘটনার কারণে সে তার প্রিয় টুপিটি হারিয়ে ফেলেছিল। নিক তার এই আচরণের জন্য খুবই লজ্জিত ছিল এবং রয়ের কাছে ক্ষমা চায়, কিন্তু এই মুহূর্তে অন্য একটা বিষয় তাকে ভাবিয়ে তুলছিল। নিক সেই সোনার টুকরোটি লুকানোর চেষ্টা করতে করতে বলে, এই সোনার টুকরোটির পেছনের আসল রহস্যটা কি তা আমাদের জানা উচিত। কিন্তু বরাবরের মতোই রয় হাসির ছলে তার কথা উড়িয়ে দেয়। সে মনে করেছিল এটি কেবলই একটি সাধারণ সোনার টুকরো, যার কোনো বিশেষ মূল্য নেই। নিক শুধু শুধু এটা নিয়ে বড় ইস্যু তৈরি করছে। সে টুকরোগুলোকে প্রমাণ বিভাগে জমা দিয়ে দেয়, যারা সেগুলোকে একটা নিরাপদ লকারে রেখে দেয়। নিকের বারবার অনুরোধের পর রয় তাকে তার এমন এক তথ্যদাতার কাছে নিয়ে যায় যে দানবদের দুনিয়ার ছোট বড় সব ধরনের খোঁজ খবর রাখত। নিক তাকে জিজ্ঞেস করে, তোমার এক বন্ধু এটার জন্য মরতে প্রস্তুত ছিল, এর মধ্যে এমন কি আছে? তথ্যদাতা তাকে বলে, দেখো আমি তোমাকে হতাশ করতে চাই না, কিন্তু এটা নকল, তুমি শুধু শুধু তোমার সময় নষ্ট করছো। নিক তাকে টুকরোটি দিয়ে বলে, কোনো খবর পেলে যেন তাকে জানায়। তারা চলে যাওয়ার পরপরই তথ্যদাতা গোপনে কারো সাথে দেখা করতে যায়, কিন্তু সে জানতো না নিক তাকে অনুসরণ করছিল। নিক উদ্দেশ্য প্রণোদিত ভাবেই তাকে সেই সোনার টুকরোটি দিয়েছিল, কারণ সে জানতো কেউ না কেউ অবশ্যই এটা নিতে আসবে। শীঘ্রই একটা গাড়ি এসে থামে এবং এরপর যা ঘটে তা দেখে নিক স্তব্ধ হয়ে যায়। তার প্রতারক পার্টনার কেভিন গাড়ি থেকে নেমে সোনাটি নিজের কাছে রেখে দেয়। এরপর নিক তার গাড়ি অনুসরণ করে দেখে সে তার বাড়ির দিকে যাচ্ছে। অবশেষে কেভিনের সাথে জুলিয়ার দেখা হয় এবং কেভিন জানতে পারে নিক তার সোনার ভাগটি কোথায় লুকিয়ে রেখেছে। সে কমলালেবুর গাছটি উপরে নিচে থেকে সোনা উদ্ধার করে। এটি দেখে নিকের প্রতি জুলিয়ার মন ঘৃণায় ভরে ওঠে। কেভিন বলে, তোমার ভয় পাওয়ার কিছু নেই, আমি এটা প্রমাণ হিসেবে পুলিশের কাছে জমা দিয়ে দেব। এরপর কেউ তোমাকে বিরক্ত করবে না এবং কেউ জানতেও পারবে না এই চুরিটা নিক করেছিল। নিক দূর থেকে দাঁড়িয়ে এই সব কিছু দেখছিল, কিন্তু এটি তার দুর্ভাগ্য ছিল যে জুলিয়াকে সে সত্যটা বলতে পারছিল না। কেভিন সোনা নিয়ে এয়ারপোর্টে যায়, যেখানে সে সোনার টুকরোয় ভর্তি সুটকেসটি একজন মোটা মানুষকে দিয়ে দেয়। নিক এবং রয়, যারা বেশ কিছুক্ষণ ধরেই তাকে অনুসরণ করছিল, মোটা লোকটি নিচে নামা মাত্রই বন্দুকের মুখে তারা ধরে ফেলে। নিক জানতে চেয়েছিল সে এই সোনা দিয়ে কি করতে যাচ্ছে, কিন্তু যখন সে বলতে অস্বীকার করে তখন নিক তার সামনে গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিতে শুরু করে, যার কারণে দানবটি তার আসল রূপে আসতে শুরু করে। তারা ভেবেছিল সে হয়তো ভয়ে সত্য স্বীকার করবে, কিন্তু সে দানবদের মতো লুকিয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছিল। সে নিজেই সব গুঁড়ো তার নাকে টেনে নেয় এবং বিশাল এক দানবে রূপান্তরিত হয়। তাকে ধরার জন্য রয় তাকে লক্ষ্য করে একটা তীর ছোড়ে, যা সরাসরি তার পিঠে গিয়ে লাগে, কিন্তু তা সত্ত্বেও সে থামার কোনো লক্ষণ দেখাচ্ছিল না। তার দেহ
দেয়াল বা বিল্ডিং এ আটকে থাকার অদ্ভুত এক ক্ষমতা ছিল যা সে পুরোপুরি ব্যবহার করছিল। নিক তাকে গুলি করার চেষ্টা করে, কিন্তু সে তা করার আগেই একটা গাড়ি এসে তাকে উড়িয়ে নিয়ে যায়। সে আবারও তাকে গুলি করে, কিন্তু দানবটি বিল্ডিং এর জানালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে, কিন্তু লিফটের দরজা খুলছিল না, তাই সে লিফটটিকে টেনে 2 টুকরো করে ফেলে। নিক আগে থেকে সেখানে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছিল। সে লিফটের ক্যাবলে গুলি করে, যার ফলে ক্যাবলটি ছিঁড়ে যায় এবং লিফটটি অত্যন্ত দ্রুত গতিতে উপরের দিকে উঠতে থাকে। এর গতি এত বেশি ছিল যে এটি একটা বিল্ডিং এর ছাদ ভেঙে উপরে চলে যায়। নিক যখন বাইরে আসে তখন সে দেখে রয় বিল্ডিং এ ঝুলছে এবং দানবটি সব সোনা নিয়ে পালিয়ে গেছে। তাকে উদ্ধার করার পর তারা দুজনে হেডকোয়ার্টারে ফিরে আসে। মেরি তাদের এই কাণ্ডের জন্য দুজনের উপর ভীষণ ক্ষিপ্ত হন, কারণ তাদের অসতর্কতার কারণে একটা দানব আবারও পালিয়ে যেতে পেরেছে। আজকের এই ঘটনার খবর বিশ্বের প্রতিটি নিউজ চ্যানেলে দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল এবং এখন সাধারণ মানুষও জেনে গেছে তাদের মধ্যে দানবরা বাস করে। কিন্তু এটি তাদের আসল সমস্যা ছিল না। মেরি উপর মহল থেকে একটা বার্তা পান এবং সেটি পড়ার পর তিনি জানতে পারেন দানবটি যে সোনা নিয়ে পালিয়ে গেছে তা একটি অত্যন্ত বিপজ্জনক প্রাচীন শিল্পকর্মের অংশ। তারা যদি এর সমস্ত অংশ একসাথে জুড়ে দেয় তবে পোর্টালগুলো উল্টে যাবে এবং সমস্ত মৃত মানুষ পৃথিবীতে ফিরে আসতে শুরু করবে। তখনই তিনি আরো একটি বার্তা পান যেটিতে বলা হয়েছিল তাদের এই কাজের জন্য নিক এবং রয়কে বরখাস্ত করা হয়েছে এবং পরের দিন সকালে তাদের অস্তিত্ব মুছে ফেলা হবে। এই সবকিছু জানার পর নিক খুবই ভেঙে পড়ে, কারণ এই চাকরিটা ছিল একমাত্র উপায় যার মাধ্যমে সে জুলিয়ার সাথে দেখা করতে পারত। সে মুছে যাওয়ার আগে জুলিয়াকে নিজের সম্পর্কে পুরো সত্যটা জানাতে চেয়েছিল, তাই কোনো সময় নষ্ট না করে সে সরাসরি জুলিয়ার কাছে চলে যায়। গভীর রাতে জগিং করার সময় জুলিয়া অনুভব করে কেউ একজন তাকে অনুসরণ করছে। সে যখন পেছন ফিরে তাকায় তখন সেই একই চীনা বৃদ্ধকে দাঁড়িয়ে থাকতে দেখে। নিক তাকে বলে সে নিক, কিন্তু জুলিয়া তার কথা বুঝতে পারছিল না। তা সত্ত্বেও সে বৃদ্ধের মধ্যে কোথাও যেন নিকের অস্তিত্ব অনুভব করতে পারছিল। রয় নিককে বলে তুমি যা করছো তা কোনো কাজের নয়, এভাবে তুমি তাকে কষ্টই দিচ্ছ। তাকে এখন তোমাকে ছাড়া বাঁচতে শিখতে হবে, তাকে অন্য কারো সাথে সংসার শুরু করতে হবে, কারণ তুমি তো আর ফিরে আসছো না। তার কথা শুনে নিক রেগে যায়। সে তার মুখ থেকে আর একটা কথাও শুনতে চাচ্ছিল না, কারণ তার কারণেই সবকিছু ঘটেছে। সে রয়কেও সেই একই কষ্ট অনুভব করাতে চেয়েছিল যা সে নিজে পাচ্ছিল। নিক বলে তোমার গল্পে যে শকুনগুলো তোমাকে ছিঁড়ে টুকরো টুকরো করে খেয়েছিল তারা ভিলেন ছিল না, বরং হিরো ছিল, কারণ তোমার মতো মানুষের এমনই হওয়া উচিত ছিল। এই কথা শুনে রয়ের খুবই খারাপ লাগে। নিকের এই কঠোর বাণী তার ভেতরে সেই পুরনো ক্ষতকে আবারও জাগিয়ে তোলে যা সে গত 250 বছর ধরে চেপে রেখেছিল। সে বিষণ্ণ হয়ে বসে পড়ে। এরপর নিকও বুঝতে পারে যে তার এমনটা বলা উচিত হয়নি। সে রয়ের কাছে গিয়ে ক্ষমা চায় এবং রয়ও তাকে ক্ষমা করে দেয়। নিক তাকে জিজ্ঞেস করে সে গত 4 বছর ধরে কেভিনের সাথে কাজ করছে, কিন্তু সে কখনো অনুভব করেনি যে কেভিন মৃত ছিল। জবাবে রয় তাকে বলে এই পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা তার অভিশাপকে ঢেকে রাখতে পারে এবং সে সবসময় সেই জিনিসটি নিজের সাথে নিয়ে ঘোরে। নিকের মনে পড়ে কেভিন সবসময় তার হাতে একটা ব্রেসলেট পরে থাকতো। সে বুঝতে পারে কেভিন তাদের সহযোগী নয়, বরং সেই এই পুরো খেলার মূল মাস্টারমাইন্ড। সেই রাতেই কেভিন এক ব্যক্তির কাছে যায় এবং তাকে একটি বিশেষ আর্টিফ্যাক্টের অর্ধে কাটা অংশ দেয়, কারণ আগামীকালকে তারা এটি ব্যবহার করে একটা বিশাল বিস্ফোরণ ঘটাতে যাচ্ছিল। পরের দিন সকালে জুলিয়া কেভিনকে ফোন করে জানায় সেই চীনা বৃদ্ধটি গতকাল আবারও তার কাছে এসেছিল এবং তার মনে হচ্ছে সেই নিক। কেভিন তার কথা শুনছিল। তখনই সে তার বাড়ির বাইরে সেই একই চীনা লোককে দেখতে পায় এবং সে বুঝতে পারে জুলিয়া মিথ্যা বলছিল না, নিক সত্যিই ফিরে এসেছে। নিক পেছন থেকে তার বাড়িতে লুকিয়ে প্রবেশ করে। অন্যদিকে রয় সরাসরি সামনে থেকে তার দরজায় নক করে। সে কেভিনকে তার আসল রূপে ফিরে আসতে বলে, কিন্তু এটি এত সহজ ছিল না। কেভিন যখন তার অস্ত্র নেওয়ার জন্য ঘোরে নিক তার দিকে বন্দুক তাক করে। কেভিন বিশ্বাসই করতে পারছিল না যে তারা আবারও মুখোমুখি হয়েছে। নিক তাকে তার ব্রেসলেটটি খুলে ফেলতে বলে এবং সে তার করার সাথে সাথেই তার পুরো বাড়িটি ভেঙে চুরমার হয়ে যায়, কারণ কেভিন নিজেও একজন মৃত মানুষ ছিল। রয় তার বাড়ি থেকে স্বর্ণের টুকরোগুলো খুঁজে পায়। এরপর তারা তাকে গ্রেফতার করে। ধরা পড়ার পরেও কেভিনের মুখে ভয় বা উদ্বেগের কোনো চিহ্ন ছিল না। এরপর তারা কেভিনকে হেডকোয়ার্টারে নিয়ে আসে, যেখানে তাকে তার অপরাধের জন্য শাস্তি দেওয়া হবে। এরই মধ্যে আমরা সেই দানবটিকে দেখতে পাই যার সাথে কেভিন গতরাতে দেখা করেছিল। সে জানতো না যে এই সবকিছু ছিল তার চাল। রয় যখন কেভিনের তল্লাশি নেয় তখন সে তার কাছে আর্টিফ্যাক্টের অন্য অংশটি পায়। বিপদের কথা না জেনেই রয় সেটিকে বাকি জিনিসপত্রের সাথে রেখে দেয় এবং দুটি অংশ কাছাকাছি আসতেই তারা একে অপরের সাথে জুড়তে শুরু করে। কেভিন বলে দানব হওয়ার অত্যন্ত একটা সুবিধা আছে, আমরা কিছু ফ্রিকোয়েন্সি ঠিকমতো শুনতে পাই না। নিক সঙ্গে সঙ্গে বুঝতে পারে এখানে কিছু একটা গড়বড় আছে, কিন্তু সে কিছু করার আগেই আর্টিফ্যাক্টগুলো একে অপরের সাথে জুড়ে যায়। এর ফলে সৃষ্ট বিস্ফোরণের কারণে সেখানকার সবকিছু জমে যায়। তবে দানবদের উপর এর কোনো প্রভাব পড়েনি, যার পর তারা সেখানে রাখা সমস্ত জিনিসপত্র চুরি করে নেয় যা পোর্টাল খোলার জন্য প্রয়োজনীয় ছিল। রয় আর্টিফ্যাক্টটিতে গুলি করে তার প্রভাব নিষ্ক্রিয় করে দেয়
দেয়, কিন্তু ততক্ষণে কেভিন সেখান থেকে পালিয়ে গেছে। সে দ্রুত ফোন করে তার লোকদের সমস্ত অংশ একসাথে জোড়া দেওয়ার নির্দেশ দেয়। আদেশ পাওয়ার সাথে সাথেই সবাই তাদের কাজগুলো শুরু করে দেয়, যার ফলে পোর্টালটি দৃশ্যমান হতে শুরু করে। নিক কেভিনকে মারার চেষ্টা করে, কিন্তু তার রাস্তায় বেশ কয়েকজন দানব দাঁড়িয়েছিল যা তাকে সফল হতে দিচ্ছিল না। একটি দানব মেশিন গান নিয়ে তাদের সামনে দাঁড়িয়ে বুলেটের বৃষ্টি বর্ষণ করতে থাকে, কিন্তু শীঘ্রই তার বুলেট ফুরিয়ে যায়, যার পর সে একটা গাড়ির পেছনে লুকিয়ে পড়ে। রয় এবং নিক নির্ভীকভাবে তার মুখোমুখি হয় এবং সে যখন আবারও আক্রমণ করতে ওঠে, রয় তাকে গুলি করে মেরে ফেলে। এরপর সে একে একে সবাইকে মারে, কিন্তু তখনই সে দেখে তার সামনে একটা পোর্টাল খুলে যাচ্ছে যা চারপাশের সবকিছুকে নিজের দিকে টেনে নিচ্ছে। দেখতে দেখতে শহরের বুকে এরকম অনেকগুলো পোর্টাল তৈরি হয়ে যায় এবং প্রতিটি পোর্টাল খোলার সাথে সাথেই ধ্বংসযজ্ঞ বহু গুণ বেড়ে যাচ্ছিল। এরই মধ্যে কিছু লোক জুলিয়াকে তাদের সাথে আসতে বলে, কারণ এখানে তার জীবন বিপদে ছিল। কেভিন তার লোকদের রাস্তা বন্ধ করতে বলে, যাতে সমস্ত পোর্টাল না খোলা পর্যন্ত কেউ ভেতরে ঢুকতে না পারে। তাদেরকে থামানোর জন্য ডজন ডজন হিংস্র দানব দেয়ালের মতো রাস্তা জুড়ে দাঁড়িয়েছিল। মোটা তাজা দানবটি নিকের গাড়ির উপর লাফিয়ে পড়ে, যার কারণে নিক সামনের রাস্তা পরিষ্কার দেখতে পাচ্ছিল না। নিক তাকে ফেলে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু সে যখন গাড়ি থেকে নামছিল না, তখন নিক তার গাড়িটি সরাসরি একটা বিল্ডিং এর সাথে ক্র্যাশ করিয়ে দেয়। এদিকে জুলিয়াও সেখানে পৌঁছে যায়। পোর্টালটি খোলার জন্য কেভিনের জুলিয়ার সাহায্যের প্রয়োজন ছিল, কিন্তু জুলিয়া এত সহজে হার মানার পাত্র নয় এবং কেভিন তার সামনেই নিজের আসল দানব রূপে রূপান্তরিত হয়। হেলিকপ্টারে বসে থাকা কিছু লোক এই পুরো ঘটনাটি সরাসরি সম্প্রচার করছিল, কিন্তু তখনই একটা বিশাল বুলডোজার তাদের হেলিকপ্টারের সাথে ধাক্কা খায়, যার ফলে সেটি ক্র্যাশ করে। বুলডোজারটি উড়ে গিয়ে ঠিক আর্টিফ্যাক্টের উপরে গিয়ে আটকে যায়, যা যে কোনো মুহূর্তে তার জায়গা থেকে সরে নিচে পড়ে যেতে পারত। কেভিন আর্টিফ্যাক্টের শেষ টুকরোটিও জুড়ে দেয়, যার ফলে আকাশে এক বিশাল পোর্টাল খুলে যায় এবং সমস্ত মৃত মানুষ নিচে নামতে শুরু করে। পোর্টালটি সম্পূর্ণভাবে খোলার জন্য তার একজন মানুষের বলিদানের প্রয়োজন ছিল, আর সেজন্য সে জুলিয়াকে তার সাথে নিয়ে এসেছিল। কেভিন জুলিয়ার উপর হামলা করে তাকে মারাত্মকভাবে আহত করে এবং জুলিয়ার রক্তের একটা ফোঁটা আর্টিফ্যাক্টে পড়ার সাথে সাথেই মৃতদের পৃথিবীতে আসার শেষ পোর্টালটিও খুলে যায়। এর মধ্যেই নিক সেখানে পৌঁছায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এখন তাদের দুজনকে একাই এত সব দানবদের মুখোমুখি হতে হচ্ছিল। রয় পোর্টালটি বন্ধ করার চেষ্টা করে, কিন্তু এটি এত সহজ ছিল না। নিজের সমস্ত শক্তি প্রয়োগ করার পরেও সে তার জায়গা থেকে 1 ইঞ্চিও নড়তে পারছিল না। জুলিয়াকে এই অবস্থায় দেখে নিক পাগলের মতো কেভিনের উপরে আক্রমণ করে, কিন্তু কেভিন তার চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। সে পাথরের একটা বড় টুকরো তুলে নিকের মাথায় আঘাত করে। এদিকে রয় তখনও পোর্টালটি থামানোর চেষ্টা করছিল। উপরে আটকে থাকা বুলডোজারটির দিকে নজর পড়তেই তার মাথায় একটা দারুণ বুদ্ধি আসে। রয় দ্রুত সেটির চারপাশে একটা দড়ি আটকায় এবং সেটিকে নিচে টেনে নামানোর চেষ্টা করে। সে একটু জোর প্রয়োগ করার সাথে সাথেই বুলডোজারটি সরাসরি আর্টিফ্যাক্টের উপরে এসে পড়ে এবং সেটিকে টুকরো টুকরো করে ভেঙে ফেলে। যে সমস্ত মৃত মানুষ পৃথিবীতে নেমে আসার অপেক্ষায় ছিল, পোর্টাল বন্ধ হওয়ার সাথে সাথেই তারা তাদের নিজস্ব জগতে ফিরে যায় এবং কেভিনের বছরের পর বছর ধরে করা কঠোর পরিশ্রম 1 নিমিষের মধ্যেই নষ্ট হয়ে যায়। পোর্টাল বন্ধ হওয়া মাত্রই নিক কোনো বিলম্ব না করে কেভিনকে মেরে ফেলে, আর এভাবেই তারা দুজন মিলে এই পৃথিবীকে এক মস্ত বড় বিপদের থেকে রক্ষা করে। এদিকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা জুলিয়ার জন্য সময়টা ঠিক সেভাবেই থমকে যায়, যেভাবে একদিন নিকের জন্য থমকে গিয়েছিল। জীবনে প্রথমবার সে নিককে তার আসল রূপে দেখতে পায়। জুলিয়া আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ছিল, কিন্তু নিক চায়নি সে মারা যাক। জুলিয়া যখন চোখ খোলে তখন সে নিজেকে হসপিটালে দেখতে পায় এবং সে এখন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছিল। মেরি নিকের সমস্ত স্মৃতি জুলিয়ার মন থেকে মুছে দিয়েছিল, যাতে সে কোনো অনুশোচনা ছাড়াই একটি নতুন জীবন শুরু করতে পারে। মেরি নিককে বলেন, তুমি যেহেতু এই কাজে নতুন তাই তোমাকে ছেড়ে দেওয়া হচ্ছে, কিন্তু রয়কে শাস্তি হিসেবে এই বিভাগে আরো 50 বছর কাজ করতে হবে। রয়ের এতে কোনো আপত্তি ছিল না, কারণ এটি তার সাথে প্রথমবার ঘটছিল না। রয় নিককে বলে, আমি জানি তুমি চীনা বৃদ্ধ লোকের রূপ নিয়ে খুশি ছিলে না, সেজন্য আমি আমার সিনিয়রদের বলে তোমার জন্য একটা নতুন আইডির ব্যবস্থা করেছি। নিক এই কথা জেনে খুবই খুশি হয়, কিন্তু সে যখন তার নতুন আইডি কার্ডটি দেখে তখন সে আবারও অবাক হয়ে যায়, কারণ এবার তারা তাকে একটা মেয়ের রূপ দিয়ে দিয়েছিল। আর এরই সাথে সিনেমাটি এখানেই শেষ হয়।